নমস্কার বন্ধুগণ, কবিতা ও গপ্পসপ্পতে আজকের বিশেষ নিবেদন অস্ফুট নিশি। গল্পটির লেখক রাস্কিন বন্ড। জন্ম 19 মে 1934, পাঞ্জাবের কাসাউলিতে। ওনার লেখার মধ্যে কিছু নামকরা গল্পর নাম হল আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন দেহরা, আ ফ্লাইট অফ পিজিয়ন্স, দ্য ব্লু আমব্রেলা। 1992 সালে ওনাকে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়, 99 সালে পদ্মশ্রী এবং 2014-তে পদ্মভূষণ। 2017-য় ওনাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। আজকে আমরা ওনারই একটা ছোট গল্প অস্ফুট নিশি আজকে পাঠ করতে চলেছি। কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশন সবার জন্য খোলা আছে, আশা করছি সবার ভালো লাগবে। আর বকবো না, সোজা চলে যাই গল্পতে। শুরু হচ্ছে অস্ফুট নিশি। রাত্রি উন্মত্ত প্রায়। বাতাসের তীব্র গোঙানির মধ্যে গাছগুলো পাগলের মতো একে অপরের উপর আছড়ে পড়ছে। পর্বতের ওপরে মুহুর্মুহু বজ্রপাতের ঝলকানি। আমার সামনে পথ রোধ করে দাঁড়িয়ে শুধু একাকিত্ব, নিঃসঙ্গ হৃদয়। এই নিঃসঙ্গ জীবনে অপর কোনো অংশীদার নেই। গভীর অরণ্যের মধ্যে দিয়ে হাতড়ে হাতড়ে পথ চলছিলাম। মনের গভীরে তখন খুঁজে চলেছি পাহাড়ি রাস্তা, চেনা পাহাড় কিংবা কোনো প্রাচীন দেবদারু গাছ। ঠিক তখনই আকাশ চিরে নীলচে আলোর বিদ্যুতের চমক, আর সঙ্গে সঙ্গে পলকের জন্য দেখলাম আমার সামনে বিস্তীর্ণ রুক্ষ পাহাড়ের গায়ে কুয়াশায় মোড়া ছোট্ট একটা বাড়ি। হিল স্টেশন যেখানে প্রায় শেষ হয়ে এসেছে, সেই প্রান্তেই রয়েছে চুনাপাথরের তৈরি পুরনো দিনের বাড়িটা। জানালায় কোনো আলোর চিহ্ন দেখা যাচ্ছে না। হয়তোবা বহুকাল আগেই বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে। কিন্তু একবার যদি সে বাড়িতে ঢুকতে পারি তবে বাকি রাতটা নিশ্চিন্তে। আমার কাছে কোনো টর্চও নেই, কিন্তু মাঝে মাঝে এই উন্মত্ত মেঘ ছিঁড়ে চাঁদের আলো ছড়িয়ে পড়ছিল, আর ঘন ঘন কুয়াশার মধ্যে থেকে গাছগুলোকে দেখে মনে হচ্ছিল যেন একটা আদিম দৈত্য। বাড়িটার সদর দরজার সামনে গেলাম, কিন্তু মনে হচ্ছে সেটা ভেতর থেকে বন্ধ। তবে কি উপায়? এবার ঘুরে অন্য দিকটায় গেলাম। জানালার শার্সিটা নাগালে পেয়ে ভেঙে ফেললাম। তারপর সেই ভাঙা অংশটার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ছিটকিনিটা খোলার চেষ্টা করতে লাগলাম। বোধ হয় প্রায় 100 বর্ষা পার হয়ে গেছে এ জানালায় কেউ হাত দেয়নি। তাই প্রথমে শক্ত প্রতিরোধের মুখে পড়লাম। শেষমেশ আমার শক্তির কাছে হার মানতে সে বাধ্য হলো। তখন কোনো মতে ঢুকে পড়লাম বহু কাল ধরে বন্ধ পড়ে থাকা ঘরের ভ্যাপসা গন্ধের মধ্যে। আর আমার সঙ্গে সঙ্গেই ঢুকে পড়ল বাইরের দমকা ঝোড়ো হাওয়া। টেবিলের ওপরে পড়ে থাকা কাগজপত্র উড়ে চারিদিকে ছড়িয়ে গেল নিমেষে। কিছু একটা ছিল টেবিলে, সেটাও মাটিতে পড়ে গেল হাওয়ার ধাক্কায়। জানালাটা বন্ধ করে ছিটকিনি তুলে দিলাম আবার। তবুও ভাঙা শাঁসের মধ্য দিয়ে গুঁড়ি মেরে ঢুকছে কুয়াশা। হাওয়ায় তাতে খটখট করে এমন আওয়াজ উঠছে মনে হচ্ছে স্প্যানিশ ক্যাস্টানেট বাজাচ্ছে কেউ। পকেটে একটা দেশলাই বাক্স ছিল। বারতিনেক বারুতে ঘষার পর কাঠিটা জ্বলে উঠল। দেশলাইয়ের আলোয় টের পেলাম যে ঘরটায় দাঁড়িয়ে আছে তার নানা রকম আসবাবপত্রে ভর্তি। দেওয়াল জুড়ে বড় বড় মাঝারি আকারের সব পেন্টিং, ফায়ারপ্লেসের ওপরের তাকে রাখা একটা ফুলদানি, আর তার পাশেই একটা মোমদানি। সবই ঠিক ছিল, কিন্তু মনের মধ্যে কিছু একটা অস্বাভাবিক অনুভূতি হচ্ছিল। ঘরের মধ্যে কোথাও মাকড়সার জাল পর্যন্ত নেই। বাইরে থেকে বাড়িটা অবহেলিত, ক্ষয়প্রাপ্ত মনে হলেও
ঘরের ভেতরটা দেখলে মনে হয় কেউ যেন পরম যত্নে সাজিয়ে রেখেছে। তবে আরও কিছু দেখবার আগেই দেশলাই কাঠিটা সম্পূর্ণ জ্বলে দপ করে নিভে গেল। এরপর আর একটা দেশলাই কাঠি জ্বালিয়ে এগিয়ে গেলাম মোমদানিটার দিকে। পুরনো দেবদারু কাঠের মেঝেতে আমার পায়ের চাপে ক্যাঁচ ক্যাঁচ শব্দ উঠছিল। মোমবাতিটা জ্বালিয়েই নজরে এলো মোমদানিটা দামি অ্যান্টিক পিস। কাঠ গ্লাসের ঝালর ঝুলছে তার চারদিকে। এমন একটা পরিত্যক্ত কটেজের মধ্যে এমন সব দামি আসবাব, আর কি আশ্চর্য! এত সব কিছু রক্ষা করে চলেছে শুধুমাত্র ওই সার্সির কাঁচ। এতদিন সেটা কেউ ভেঙে ঢুকবার চেষ্টা পর্যন্ত করেনি। বিস্ময়ের পর মুহূর্তেই আবিষ্কার করলাম আমি সেই ব্যক্তি যে প্রথমবারের জন্য সেই অপকর্মটি করলাম। মোমদানিটা ওপরে তুলে চারপাশটা খুঁটিয়ে দেখতে লাগলাম। দেওয়ালে ঝুলছে নানা রকম জল রং আর তেল রঙের বিশাল বিশাল পোর্ট্রেট। কোথাও কোনো ধুলো নেই, নষ্ট হয়ে যাবার কোনো লক্ষণ নেই। যত দেখছি অবাক হচ্ছে, এই বাড়িতে কি কেউ নেই? একবার ডেকে দেখলে হয়। একটু ইতস্তত করে বার কয়েক ডাকলাম, কিন্তু কোনো সাড়া নেই। চারিদিকে অসহ্য নিস্তব্ধতা। মনে হতে লাগলো যেন বাড়ির বাসিন্দারা নিঃশব্দে আমার উপর নজর রেখে চলেছে। অন্ধকার ঘরের কোণায় কিংবা চিমনির মধ্যে তারা লুকিয়ে লুকিয়ে আমায় দেখছে। এরপরেই শোবার ঘর। সেখানে ঢুকে দেখি এক বিশাল আয়না। সেখানে ফুটে উঠেছে আমার প্রতিবিম্ব। দেখলাম আমারই প্রতিবিম্ব আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, যেন সে এই বাড়িরই বাসিন্দা। আমি নিতান্তই এক বহিরাগত। আয়না থেকে মুখ ঘুরিয়ে নিতে যাব, এমন সময় মনে হলো কাকে যেন দেখলাম। কিছু একটা, কার যেন প্রতিবিম্ব। না, আমার নয়, ঠিক আমার পেছনে দাঁড়িয়ে, বিবর্ণ মুখ, জ্বলন্ত দৃষ্টি। মোমবাতির আলোয় দেখলাম সোনালি চুলের বেণী। চমকে উঠে আবার তাকালাম আয়নায়, কিন্তু না, কেউ নেই, শুধু আমার ফ্যাকাশে মুখ ছাড়া। এতক্ষণে টের পেলাম আমার পায়ের মোজা জুতো ভিজে সপ সপ করছে। মোমবাতিটা নামিয়ে রাখলাম খাটের পাশের টেবিলে। খাটটা আয়তনে বেশ বড়, চারিদিকে চারটে ডান্ডাওয়ালা। ভিজে জুতো মোজা খুলে রাখলাম। এরপর জামা প্যান্ট সব খুলে চেয়ারে ঝুলিয়ে রাখলাম। অন্ধকারে দাঁড়িয়ে আছি, গায়ে সুতোটিও নেই। একটু একটু শীত করছে। ঘরে কেউ নেই, তবুও কেমন যেন অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে এক ঘর কৌতূহলী চোখ আমার দিকে তাকিয়ে আছে নিঃসাড়ে। খাটে উঠে চাদরের মধ্যে ঢুকে শুয়ে পড়লাম। ইউক্যালিপটাস আর ল্যাভেন্ডারের মৃদু সুবাস ছড়িয়ে পড়ছে সারা বিছানায়। বালিশ হাতড়াতে গিয়ে পেলাম না। অদ্ভুত তো, এত সুন্দর করে সাজানো বিছানা, অথচ কোনো বালিশ নেই। কিন্তু ততক্ষণে আমার সারা শরীর ছড়িয়ে পড়েছে গভীর ক্লান্তি। তাই আর বালিশ খোঁজার প্রবৃত্তি হলো না। মোমবাতিটা ফুঁ দিয়ে নিভিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে চারপাশে নেমে এলো অতল অন্ধকার। আর তখনই শুনতে পেলাম অস্ফুট কিছু কণ্ঠস্বর। কেউ বা কারা ফিস ফিস শুরু করেছে চারপাশে। চোখ বুঝতেই শুরু হয়েছে সেই ফিস ফিস। কোথা থেকে শব্দ আসছে ঠাহর করতে পারলাম না। মনে হচ্ছে অনেক দূর থেকে ভেসে আসছে সেই কথোপকথনের শব্দ, যেন স্থানকালের সীমা পেরিয়ে অন্য কোনো অপার্থিব জগতের কণ্ঠস্বর।
বাইরে বৃষ্টি আর ভেতরে অবিরাম চাপা ফিসফিসানি। দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরছে তার প্রতিধ্বনি। শব্দগুলো যেন ডানা ঝাপটানো বাদুড়ের মতো আমার চারপাশে পাক খাচ্ছে। নিতান্তই তুচ্ছ বিচ্ছিন্ন কিছু কথাবার্তা, কিন্তু তা শুনেই এক অজানা আশঙ্কা মাথায় ঘুরপাক খেতে লাগলো। হিসেবটা গোলমেলে ঠেকছে। আমি ধরফড়িয়ে উঠে বসলাম। বেশিরভাগ কথাবার্তাই আসে দূর থেকে, কারা বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু শেষের রক্ত জল করা কথাগুলো মনে হলো খুব কাছ থেকে কেউ বলে উঠল। আমি আবার মোমবাতিটা জ্বালালাম, আর তক্ষুনি সেই কণ্ঠস্বর মিলিয়ে গেল। বিছানা ছেড়ে উঠে সারা ঘর আঁতিপাতি করে খুঁজলাম, কিন্তু সেই শব্দর কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। আচমকা আয়নায় চোখ গেল। সঙ্গে সঙ্গে এক বীভৎস দৃশ্যে আমার দৃষ্টি যেন পাথর হয়ে গেল। দেখলাম আয়নায় আমার প্রতিচ্ছবির পেছনে আবারও সেই মেয়েটার প্রতিচ্ছবি। সেই সোনালি চুল, জ্বলন্ত চোখ, আর এই বেলা তার হাতে একটা বালিশ, ঠিক আমার পেছনেই দাঁড়িয়ে। এক লহমায় মনের মধ্যে ভেসে উঠল ছোটবেলায় শোনা একটি গল্প, দুই কুমারী বোনের গল্প। একজন খুব সুন্দরী, আর একজন সাদামাটা। তারা ধনী বয়স্ক পুরুষদের ভুলিয়ে প্রলোভন দেখিয়ে বাড়িতে এনে শ্বাসরোধ করে হত্যা করত। এমনভাবে পরিকল্পনা করে তারা খুনগুলো করত যাতে আপাত দৃষ্টিতে মনে হয় স্বাভাবিক মৃত্যু। এইভাবেই বছরের পর বছর চলছিল। এমনকি শেষে যে বোনটা বেঁচেছিল সে মৃত্যুকালীন জবানবন্দিতে সব কিছু স্বীকার করলেও কেউ তার কথায় বিশ্বাস করেনি। কিন্তু সে তো অনেক বছর আগের কথা, আর বাড়িটাও বহু বছর নিশ্চয়ই এভাবেই পড়ে আছে। আমি আয়না থেকে ঘুরে পেছনে তাকালাম। কই, কেউ নেই তো সেখানে। এবার আয়নায় দৃষ্টি নিক্ষেপ করতে দেখলাম সেখানেও নেই মেয়েটির প্রতিবিম্ব। কি জানি, অবসন্ন মনে হয়তো বিভ্রম দেখা দিয়েছে। আমি আবার বিছানায় শুয়ে পড়লাম। মোমবাতিটা নিভিয়ে দিয়েছি। ক্লান্তিতে ঘুম আসছে, চোখের পাতা বুজে আসছে। একটু একটু করে ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে মনে হলো ছেঁড়া ছেঁড়া কিছু দৃশ্যপট ভেসে উঠল সামনে। আমি কি স্বপ্ন দেখছি নাকি জেগে আছি? সামনে যা ঘটছে তা সব সত্যি? যা দেখলাম তার বিভীষিকায় যেন সারা দেহ মনের চেতনা লুপ্ত হলো। দেখি সেই মেয়েটি, সেই আয়নায় দেখা মেয়েটি আমার বিছানার পাশে এসে দাঁড়িয়েছে। ঘন অন্ধকারের মধ্যে যেন তার চোখে লকলক করছে আগুনের শিখা। সে জ্বলন্ত চোখে দেখতে পাচ্ছি মানুষজনের যাতায়াত, দেখতে পাচ্ছি আমাকেও। এরপরে সে ধীরে ধীরে আমার উপর ঝুঁকে পড়ে আমার ঠোঁটে তার ঠোঁট ছোঁয়ালো। কি ঠান্ডা, কি রুক্ষ সে ঠোঁট! আমার সারা শরীরে কাঁপুনি ধরিয়ে দিল। এমন মুহূর্তে দেখলাম তার মুখ আমার চোখের সামনে থেকে মুছে যাচ্ছে। দেখতে দেখতে ঘন কালো অন্ধকারে মিলিয়ে গেল তার অবয়ব। পড়ে রইল শুধু বহ্নিমান চোখ দুটো। মনে হচ্ছে কিছু যেন আমার উপর ক্রমশ চেপে বসছে, আকারহীন, ভারী, অথচ নরম। আমার মুখটা চেপে ধরেছে, মাথা নাড়াতে পারছি না, ছটফট করছি, আমার দম বন্ধ হয়ে আসছে। এমন সময় মরিয়া হয়ে আমি কোনো রকমে হাত বাড়িয়ে প্রাণপণে সেটাকে আঁকড়ে ধরলাম।
একরাশ বিস্ময়ে আবিষ্কার করলাম একটা বালিশ প্রায় শ্বাসরোধ করে আমার মুখের ওপর চাপা দেওয়া, ঠিক যখন দুঃস্বপ্নে ওই নিষ্প্রাণ ঠোঁট চেপে ধরেছিল আমায়। আমি সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলাম বালিশটাকে। বিছানার চাদর এক টানে টেনে ফেলে দিলাম দূরে। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়, আর সহ্য করা যাচ্ছে না এই ভয়ঙ্কর ফিসফিসানি, অশরীরীর প্রতিবিম্ব অন্ধকারের শ্বাসরোধকারী বালিশ। আর নয়, এই বিভীষিকাময় যন্ত্রণাদায়ক বাড়ির থেকে বাইরের ভীষণ দুর্যোগ যেন ঢের ভালো। তাড়াতাড়ি আমি জামা কাপড়, মোজা, জুতো সব পরে নিলাম। মোমবাতির আয়ু প্রায় ফুরিয়ে এসেছে। এই বাড়ি আর তার প্রতিটি কোণে যা আছে সব অন্য কোনো কালের অন্ধকার জগতের অংশ। কিন্তু আমায় তো আলোয় ফিরতে হবে। এবার মোমবাতিটা জ্বালিয়ে পালিয়ে আসার জন্য প্রস্তুত হলাম। প্রাচীনকালের অদ্ভুতের ওই বিশাল আয়নাটার দিকে না তাকিয়ে খুব সাবধানে বেরিয়ে এলাম শোবার ঘর থেকে। সামনের ঘরের দিকে এগোতেই দেখলাম দেওয়ালে টাঙানো ছবিগুলো যেন একে একে জীবন্ত হয়ে উঠছে। হঠাৎ একটি ছবির দিকে চোখ পড়তেই আমার দৃষ্টি পাথর হয়ে গেল। একটু এগিয়ে গিয়ে মোমবাতির নিভে আসা আলোয় যা দেখলাম তা কি সত্যি, নাকি আমার ভয়াচ্ছন্ন মনের ভ্রান্তি? এই যে ওই মেয়েটি যাকে এই মাত্র আমি দুঃস্বপ্নে দেখেছি, যার বিবর্ণ কিন্তু সুন্দর মুখ ভেসে উঠেছিল আয়নায়, সত্যি আমি ফিরে গিয়েছিলাম সুদূর অতীতে? নাকি কোনো অজানা অতীত আমায় ভাসিয়ে নিয়ে গেছিল তার কালপ্রবাহে? তড়িঘড়ি করে ঠিক যখনই বেরোতে যাব তখনই মোমবাতিটা শেষবারের মতো দপ করে জ্বলে উঠে নিষ্প্রাণ হয়ে গেল একেবারে। সঙ্গে সঙ্গে ঘোর অন্ধকারে ডুবে গেল চারদিক। তখনও এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালাম। ভয় কাটিয়ে স্থির মস্তিষ্কে আমার চট পাকানো চিন্তা ভাবনাগুলো সাজিয়ে নিতে থাকলাম একে একে। ঠিক সেই সময়ই দরজায় করাঘাত। কে কে ওখানে? আমি চিৎকার করে উঠলাম। কোনো উত্তর নেই, চুপচাপ। এবং আবারও সেই দরজা ধাক্কানো, কিন্তু এই বেলা শুনতে পেলাম ক্ষীণ কিন্তু কাতর স্বরে কেউ বলছে, আমি এগিয়ে গিয়ে ছিটকিনিটা নামিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম বাইরে দাঁড়িয়ে, না, এবারে আর সে বিবর্ণ সুন্দর মুখের মেয়েটি নয়, বরং উস্কো খুস্কো রোগাটে চেহারার কদাকার এক বৃদ্ধ মহিলা। ঠোঁট ফ্যাকাশে, রক্তশূন্য, নাকের ফুটো দুটো যেন জ্বলছে। কিন্তু চোখ চোখ দুটো কোথায় গেল মহিলা? চোখ নেই, চোখ নেই। ও কি বিভৎস! আমাকে ধাক্কা মেরে হাওয়ার গতিতে সে ঢুকে পড়ল ঘরের ভেতর। আর ঠিক সেই মুহূর্তেই আমি ছিটকে বেরিয়ে এলাম ওই অভিশপ্ত বাড়ি থেকে। সামনের উন্মুক্ত প্রান্তরে দিক বিদিক শূন্য হয়ে ছুট লাগালাম মরিয়া হয়ে। অঝোর বৃষ্টিধারা তখন ধুয়ে দিচ্ছে আমার সারা শরীর, তবুও শান্তি। উন্মত্তর মতো ছুটতে ছুটতে একসময় হারিয়ে ফেললাম পথ। বর্ষণ সিক্ত অরণ্যের মধ্যে ঘন্টার পর ঘন্টা পথের সন্ধানেই কেটে গেল। বুঝতে পারছি এই ফাঁকে গা বেয়ে উঠছে চোখের দল। উঠুক উঠুক, তাও ভালো। তারপরে এক সময় পূব আকাশে উষার আলো দেখা দিল। পাখিদের কিচিমিচির আর ইতস্তত ছড়ানো মেঘ চিরে বেরিয়ে আসা সূর্যের আলো আমার স্পর্শ করল। আমি আনন্দে বিহ্বল হয়ে চিৎকার করে উঠলাম, পেয়েছি, পেয়েছি, আমি পথ খুঁজে পেয়েছি। আর আজকে এই মুহূর্তে যদি আমায় কেউ জিজ্ঞাসা করে ওই পুরনো বাড়িটা আজও আছে কি না, আমি বলতে পারবো না। কারণটা খুব সহজ, কেননা আর কোনো দিনও সেখানে ফিরে গিয়ে তার খোঁজার বিন্দুমাত্র ইচ্ছা আমার হয়নি। কবিতা ও গপ্পসপ্পতে শুনছিলেন আজকের বিশেষ নিবেদন অস্ফুট নিশি।
লিখেছেন রাস্কিন বন্ড। গল্পটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর একটা বড় কথা, সেটা হচ্ছে এই যে ভিডিওটা আপনারা দেখছেন, এটা আমি একটা নতুন প্রচেষ্টা আমার। কেমন লাগলো একটু প্লিজ জানাবেন সবাই, তাহলে এটাকে একটু ভালো করার চেষ্টা করব। আর যদি খুব ভালো লেগে থাকে সবাইকার, তাহলে এরকম জিনিস নিয়েই কন্টিনিউ করব। দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা গল্প নিয়ে। আপাতত ধন্যবাদ, নমস্কার।